क्या माल है यार। Oops, sorry, ভুল ছবি দেখিয়ে দিয়েছিলাম। কি খেলা ভাই, কি খেলা। মিস্টার ম্যাক্সিমাম কিন্তু এমনি এমনি নাম দেওয়া হয়নি অভিষেক শর্মাকে। যেদিন খেলবে তো সামনের জনের একদম খাঁচা খুলে দেবে পুরো একদম। দিল্লি আজকে ধোপে টেকেনি ভাই। দিল্লির মতো বোলিং লাইন আপের এগেনস্টে 135 রান। একটা জিনিস মানবি কিনা, আজকের এই ম্যাচটার মধ্যে কি সেই ক্রিস গেলের 175-এর রেকর্ড ভাঙার সুযোগ ছিল কিনা? ছিল, আরামসে ছিল, আরামসে একদম। ও যখন 16 ওভারের মাথায়, ওর তখন রান ছিল 125-26। আরামসে 4 ওভারে যদি ও ঠিকঠাক স্ট্রাইক পেতো, মেনলি কি বলতো, হাঁপিয়ে গেছিল। যাই হোক দিল্লির এগেনস্টে দিল্লির যে বোলিং লাইন আপ, আইপিএল এর টপ 3 বোলিং লাইন আপের কে কে আছে? লুঙ্গি এঙ্গিরি, তারপর হচ্ছে তোর নাটরাজন, মুকেশ কুমার, খালি তোর অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব। ঠিক আছে, এই বোলিং লাইন আপের এগেনস্টে 242 রান এসআরএইচ করলো। পরপর 3টে ম্যাচ কিন্তু এসআরএইচ জিতে গেল। এখন পয়েন্টস টেবিলে কোথায়? নাম্বার 3-এ কিন্তু একদম মানে একদম ব্যাং অন দিয়ে দিয়েছে, একদম মানে সবাইকে নিচে ঢাকিয়ে দিয়েছে। দিল্লি, আমি মনে করি দিল্লি, রাজস্থান আর হচ্ছে এসআরএইচ, এই তিনটে টিমই আছে যারা কিন্তু 4 নাম্বার স্পটের জন্য লড়াই করছে এই বছর। একদম মানে দিল্লি আগের ম্যাচ জিতে এসেছে আরসিবির সঙ্গে। এসআরএইচ কিন্তু যেভাবে শুরু করছে 4 নম্বরে না, কিন্তু এসআরএইচ এর থেকে এই জিনিসটাই আমি মনে করি শেখার আছে। তুই একটা জিনিস দেখ, কলকাতার কাছে কিন্তু রিসোর্সেস নেই, এসআরএইচ এর কাছেও কিন্তু রিসোর্সেস নেই। কাদের মতো প্লেয়ার, অনেক এরকম প্লেয়ার আছে যাদেরকে, ওটার উপরে আসবো কারা, ওটার উপর ডিটেলসে আসবো, যে প্লেয়ারকে বসিয়ে রাখছে। ওরা একটা নতুন পুরো বোলিং লাইন আপ, বোলিং সেট আপ খেলাচ্ছে। সেইখানে ওরা কিন্তু ওদের স্ট্রং পয়েন্ট জানে যে আমরা ব্যাটিংয়ে যদি রান না করে দিই, আমাদের বোলাররা কিন্তু ডিফেন্ড করার একদম ক্ষমতা নেই। এখানেও 200 রান হয়ে গেল তো। হ্যাঁ, তাহলে ব্যাটাররা জানে যে আমরা নামবো, মারবো, যেই ম্যাচে আমরা রান করবো তো সেই ম্যাচ জিতবই। এবার ফরচুনেটলি এসআরএইচ এর ব্যাটিং গুন্ডা বয়েজ ব্যাটিং লাইন আপ একদম ঠিক আছে। ট্রাপিজের অভিষেক শর্মা, ওই তো যেদিন খেলবে তার উপর তো অভিষেক শর্মা ফর্মে রয়েছে শুধু, আর নীতিশ কুমার রেড্ডি আর হেনরি ক্লাসেন, এই তিনজনেই কিন্তু ফর্মে রয়েছে। আর কিন্তু ট্রাপিজের কিন্তু ফর্মে নেই। তারপরেও এসআরএইচ এখন 6টার মধ্যে 4টে ম্যাচ জিতে বসে রয়েছে পয়েন্টস টেবিলের 3 নম্বরে। আর খেলছে, দেখ এরাই খেলছে, এরাই 4টে লাইন আপে খেলছে। আর নীতিশ কুমার রেড্ডি মাঝে মাঝে খেলে দিচ্ছে। তো দিল্লি কিন্তু এখান থেকে জায়গা হারিয়ে ফেলছে আস্তে আস্তে, যেটা দিল্লির স্বভাব। আমরা মানে ছোটবেলা থেকে আইপিএল থেকে দেখে আসছি, 2008 সাল থেকে। হ্যাঁ, 2008 সাল থেকে দিল্লি কিন্তু ভাই দূর আস্ত বলে না, দিল্লি দূর আস্ত মানে দিল্লি প্রথমে ফ্লো নেয়। আগের বছর সেম জিনিস হয়েছে, আগের বছর ফ্লো নেয়, প্রথমে ফ্লো নেবে কিন্তু ডাউন, তারপরে গিয়ে কিন্তু পুরোপুরি ডাউন খেয়ে যায় দিল্লি। দিল্লির কিন্তু অবস্থা এখন টাইট হয়ে রয়েছে। কি মানে বহুদিন পর দেখলাম দিল্লি কিন্তু অ্যাকচুয়ালি প্রথম ইনিংসে হেরে গেছে। হ্যাঁ, হিসাব মতো প্রথম ইনিংসেই। হ্যাঁ, 242 রান ভাই চেজ হয় না। না, ওয়ান্স ইন এ লাইফ টাইম চেজ হয় ভাই। এরকম হয়েছিল একবার দুইবার, সে কলকাতা পাঞ্জাবের খেলা মনে পড়ে আমার। এরকম অত সহজে কিন্তু এইসব রান চেজ হয় না। তো ম্যাচের মধ্যে যদি আমরা আসি, প্রথমেই দিল্লি টসে জিতে, ক্যাপ্টেন্সির কি ভুল করেছে এগুলোর উপরে আসবো আমরা, যে সবথেকে বড় ব্লান্ডার কি হয়েছে ক্যাপ্টেন্সির উপরে। তো ম্যাচের উপরে সবার প্রথমেই যে স্টেপটা ভুল নিয়েছে সেটা হচ্ছে এসআরএইচ কে ব্যাটিং দেওয়ার মতে টস। আমার মতে এখানে ব্যাটিং দেওয়া ভুল হয়েছে। সবাই এক্সপেক্ট করেছিল যে স্পিন পিচ হতে চলেছে, এখানে স্পিন ফ্রেন্ডলি পিচ, সবাই স্পিনার খেলিয়েছে টিমের মধ্যে। ওদিকে নীতিশ রানাকে ঢুকিয়েছে, ওরা হচ্ছে তোর আকিব নাবিকে বাদ দিয়েছে ওখানে ফাস্ট বোলারকে। প্লাস ওরাও কিন্তু এরকমই কাজ করেছে যে তোর ইয়েকে এনেছে, হার্ষ দুবে খেলেছে ওখানে। প্লাস হচ্ছে তোর না, ওরা ইয়েকে এনেছে, মাধুশঙ্কাকে এনেছে। মাধুশঙ্কা কিন্তু এখানে এসআরএইচ এর জন্য একটা বড় একটা পার্ট প্লে করতে পারে ভবিষ্যতে গিয়ে, সেটা বোলিং এর উপরে আসলে বলছি। তো এসআরএইচ এ ব্যাটিং আসার সাথে সাথে তো আর কিছু বলার নেই, কি শুরু করলো ধাগা খোল দিয়া একদম। অভিষেক শর্মার 9th সেঞ্চুরি ছিল এটা টি20-তে, টোটাল টি20 ক্যারিয়ারে মাত্র 103টে ইনিংসে, যেখানে বিরাট কোহলিও সেম সব থেকে হাইয়েস্টে রয়েছে। বিরাট কোহলি সেই ওরও ইয়েই রয়েছে ইন্ডিয়ানদের মধ্যে, ওরও 9টা সেঞ্চুরি হয়েছে। কটা ইনিংসে বলতো? 403টে ইনিংসে। ওর 103 ইনিংসে হচ্ছে ওর এরকম দেখায়, মানে গ্রোথ উপরে উঠছে, ওয়ান লাভ হেভি সেলিব্রেশনটাও সেরা কিন্তু একদম অভিষেক শর্মা। তো ওটা তো রয়েছেই। তাছাড়াও অভিষেক শর্মার কথা যদি বলি আমরা, অভিষেক শর্মার কিন্তু 47 বলে সেঞ্চুরি, এটাও একটা বলতে গেলে মানে ওই জায়গা থেকে বেরিয়ে যে ও কিন্তু ফর্মে ছিল না তো। ও মেন ব্যাপার কি আসছে বলতো, এখানে অভিষেক শর্মার কিন্তু
ইন্ডিয়া টিমে কিন্তু এখন জায়গা বানানো কিন্তু মুশকিল খুব ছিল, যা মনে হচ্ছিল, ঠিক আছে? যে দেখ কম্পিটিশন দেখ, প্রিয়ান সারিয়া, বৈভব সূর্যবংশী, জয়সওয়াল, তারপরে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঠিক আছে? সঞ্জু স্যামসন ওপেনিং স্লটটা কিন্তু চাঙা। হ্যাঁ, তো আমি ভেবেছিলাম এই জিনিসটাই হচ্ছিল যে অভিষেক শর্মা যদি পুরোপুরি ফর্মে না থাকতো না এখান থেকে, ওর কিন্তু জায়গা হারানোর পুরোপুরি চান্স ছিল। ওর এই আইপিএলটা এতটা ক্রুশাল আইপিএল হতে চলেছে, ও যদি অলরেডি দুটো হাফ সেঞ্চুরি, একটা সেঞ্চুরি মেরে দিয়েছে, ঠিক আছে? আর কিছু প্রুফ করার নেই যে ফর্মে আছে কি নেই। প্রুফের কিছু নেই। পার্মানেন্ট যখনই বড় খেলা হবে টি20, আফগানিস্তান না, আয়ারল্যান্ড না, যখনই বড় খেলা হবে অভিষেক শর্মা পরিষ্কার জায়গা রয়েছে ভাই। দেখ যার ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের মেম্বার না, আর যারা একটা ফরম্যাটে খেলে না ওদের চাপটা বেশি থাকে, জানিস? হ্যাঁ অবশ্যই। কেন বলছি, একটা মানে ফরম্যাটে ওকে কিন্তু চেনে, ওই ফরম্যাটে যদি আপস এন্ড ডাউন, সে যে কোনো ব্যাটার হোক, আপস এন্ড ডাউন থাকলে কিন্তু ব্যাক সিলেক্টররা কিন্তু ফিরেও তাকায় না। ঠিক আছে, এই একটা বড় সুযোগ ছিল যেটা সূর্যার সঙ্গে আসতে চলেছে, সামনে আসতে চলেছে, সূর্যাকে নিয়ে ভিডিও করব। তো এটা ছিল প্লাস অভিষেক শর্মা দুটো যে আউট মিস করেছে, ওটা ইজি ভাই। কেএল রাহুলের মানে ওই জায়গাটা যদি আউট করে দিত, এসআরএইচ পুরো একদম ভেঙে পড়ে যেত একদম। ওটাই তো কেএল রাহুলের একটা স্টাম্প আউট মিস, তো রান আউট মিস, আবার একটা নীতিশ রানা ইজি ক্যাচ। নীতিশ রানা ভাই, নীতিশ রানা যে আজকে কি টাট্টি করেছে ম্যাচের মধ্যে এসে। ওদিকে ট্রাভিস হেডের উপরে আসি, এসআরএইচ ব্যাটিং এর কথা আগে বলে নি। ট্রাভিস হেডের কিন্তু ফর্ম নেই, পরিষ্কার কথা। আজকে দেখে বোঝা যাচ্ছিল যে ও ফর্ম খোঁজার চেষ্টা করছে, লাইক ক্যামেরন গ্রিন যেমন ভাবে ও আস্তে আস্তে টুকে খেলে প্রথমে খোঁজার চেষ্টা করছে। ট্রাভিসেকের মধ্যে কিন্তু এবছর সেই কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে না। প্রত্যেক ম্যাচে এসে কিন্তু ও আউট হয়ে যাচ্ছে, আর ট্রাভিস হেডও প্রত্যেক ম্যাচে আউটই হয়ে যাচ্ছে। আর বাদ বাকি যদি বলা হয়, অভিষেক শর্মা একাই পুরোপুরি একটা দিকে নিয়ে গেছে। ঈশান কিষান ভালো খেলছিল যদিও বা, আমার একটা জিনিস এত হাসি লেগেছে না, ঈশান কিষান যখন আউটটা হলো, আনফরচুনেট আউট, ঠিক আছে, বল হাতে লেগে নীতিশ রানা হাতে লেগে চলে গেছে, শুধু অভিষেক শর্মার রিয়াকশনটা দেখতি, শিট ম্যান, কতটা দুঃখ, কিচ্ছু যায় আসে না। ও এমন ভাবে ফ্লোতে ছিল না, ওর কিছু যায় আসে না। ওই গানটা দেখে মনে হলো যে অ্যাক্টিং এটা পুরোপুরি। অভিষেক শর্মা থাকলে 9 ওভারে 95 সামথিং এরকম 10 করে রান এমনিতেও যাচ্ছিল, ঠিক আছে? ক্লাসের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে, ক্লাসে কিন্তু ভাই এই বছর ব্যাপক ফর্মে রয়েছে, ব্যাপক। এই ম্যাচেও কিন্তু 13 বলে 37, শুনতে এরকম লাগছে মাত্র 37 রান, কিন্তু 13 বলে 37 ওই জায়গাটা এসে 285 দেখলাম। হ্যাঁ 285 স্ট্রাইক রেট, প্রায় 300 স্ট্রাইক রেটে। এসআরএইচ এর কিন্তু আরো রান করার কথা, হিসাব মতো আরো রান করার কথা, যে 16-17 ওভারের পর থেকে অভিষেক শর্মা পুরোপুরি হাঁপিয়ে গেছিল। এইটার জন্য কিন্তু রান অনেকটা কমে গেছে, যেটা ক্লাসেন একদিক থেকে ধরে রেখেছিল। এটাও করতে পারতো যে তোর অভিষেক শর্মাকে বসিয়ে দিয়ে নীতিশ কুমার রেড্ডি ছিল ওখানে, ফ্রেশ 1 ওভার 1.5 ওভারের জন্য যদি আনতো ওই জায়গাটায়, তাহলে আরো রান হতে পারতো। এবার ও যতক্ষণই খেলছিল মেরেই খেলছিল, এমন না যে কিন্তু দেখ কোন জায়গাটা চেকটা গেছে দিয়ে খেলছিল। নাটরাজান আসলো, নাটরাজান এসে 1 ওভারে 5 রান দিয়ে গেল 19 নাম্বার ওভারটায়, ঠিক আছে? লাস্ট ওভারে 20 রান হয়েছে, সেটাও মানছি, কিন্তু 1 ওভারে 19, যেইখানে এইরকম ফ্লোতে চলছিল, ওটা ঠিক, যে ওই জায়গাটা কিন্তু রানটা কমে 17, 18, 19 ওভারের মাথায় কিন্তু রান কমে, ওটাই যে 250 মানে কভার। হ্যাঁ, তো একটা লেজেন্ডারি এখানে কথা বলতে চাই আমি, একটা লেজেন্ড প্লেয়ারের কথা। তার আগে আমি বলছি, অক্ষর প্যাটেলের ক্যাপ্টেন্সি যদি সব থেকে বড় হারার কথা থাকে আজকে দিল্লির, সেটা কিন্তু অক্ষর প্যাটেলের ক্যাপ্টেন্সি ভাই। প্রথম কথা, নাটরাজান ওদের মেন বোলার, তাই তো? এটা ঠিক। ওকে 12 ওভারের পরে কেন বলে আনা? আমার যে মেন বোলার, আমার যে তুরুপের এক্কা, যে তাকে আমি আগে খেলাবো, আগে খেলিয়ে যেইখানে আমি অভিষেক শর্মার মতো প্লেয়ার যে অলরেডি এইভাবে করে আসছে, অলরেডি ফ্লোতে চলছে, তাহলে সেই ফ্লোটা ভাঙার জন্য আমার মেন বোলারকে আনতে হবে। এদিকে নীতিশ কুমারকে নীতিশ রানা, ওটাই বলছি আমি, যে নীতিশ রানাকে 4 ওভার করিয়েছে, দরকারই ছিল না। কুলদীপকে ওভার করায়নি পুরো, প্লাস হচ্ছে নিজে ওভার করেনি পুরো। নীতিশ রানাকে শুধু লেফটি দুজন ছিল, এইটার জন্য নীতিশ রানাকে বল একটা ট্র্যাডিশনাল 4 ওভারে 55, এটা কিন্তু ঠিক না। 4 ওভারে 55, প্রথমে 3 ওভারে কিন্তু কত 30 না 32 রান ছিল, ওটা অবধি স্টপ থাকতো। 2 ওভারে 32, 2 ওভারে ওটা অবধি স্টপ থাকতো। তারপরের ওভারে এসেই কেন দিল ঈশান কিষান আউট হলো, যে ওই ওভারটা ওটাতে আউট হলো, আর লাস্টের ওভারটা ওটাতে আউট হলো, কিন্তু ওই হাতে লেগে ও তো আর 4 ওভারে 54, যে 2 ওভার করার পরে আমি যদি 54 খাওয়াতেই হয়, আমি এখানে কুলদীপ যাদবকে দিয়ে খাওয়াবো, ও তো উইকেট টেকার, ম্যাচ উইনার, ঠিক আছে? ওকে আনলে আমি উইকেট পাবোই, রান খেলেও আমি উইকেট পাবোই। অক্ষর প্যাটেল নিজেও ছিল, যেখানে নিজেও আসলো না, কেন ও লেফটি ও ট্রাভিসেককে আউট করলো না, ট্রাভিস হেডকে,
তাহলে ও তো লেফটি ব্যাটসম্যান, লেফটি বোলার, মানে কিছু কিছু ক্যাপ্টেনের মধ্যে না মাথায় কিরা, মানে মাথায় কিছু ঢুকে যায়। মেন হচ্ছে দেখ খাতায় লেখা ক্যাপ্টেন্সি, আর হচ্ছে ম্যাচে নেমে ম্যাচ ক্যাপ্টেন্সি, মানে ম্যাচ পরিচালনা করা। ভাই ক্যালিবার দরকার হয়, ঠিক আছে, অত সোজা না। তো এখানে খাতায় লেখা যে আমি নাট্টুকে আনবো 12 ওভারের পরেই, তারপরে আমার লেফটিদের আমার রাইট আমার অফ স্পিনই খেলাতে হবে, এইসব এই ধরনের না। ক্যাপ্টেন্সি হচ্ছে সময়ের সাথে সাথে নিজেকে কিভাবে আমি এখানটা ব্লেন্ড করতে পারবো, যে এই টাইমে আমার এই জিনিসটা আমার ইনস্টিংক্ট যেটাকে বলে আর কি, ওই জিনিসটাই কিন্তু মেন ব্যাপার আইপিএল এর মধ্যে। বল বিশেষ করে টি20 তে এক ধাপ আগে তোমাকে ভাবতে হবে, আর জিগরা দরকার, ঠিক আছে, যে আমি একটা বলারকে আমি বিশ্বাস করবো যে এই বলারটা কিছু না কিছু করে দেখাবে। তাহলে ওই জিনিসটা মেন দরকার। তারপরে গিয়েও 242 গিয়ে দাঁড়িয়েছে। তবে যদি ওদের ব্যাটিংয়ে আসি আমরা, কেএল রাহুল কিন্তু প্রথম দিকে নেমে, কেএল রাহুল আর হচ্ছে নীতিশ রানা নেমেছে, নিশাঙ্কা তো মধুশঙ্কা আউট করে দিয়েছে প্রথমে। নীতিশ রানা আর কেএল রাহুলের ভালো একটা পার্টনারশিপ হয়েছিল, 10-10 করে টান ছিল, 89 রানের একটা 89 রানের পার্টনারশিপ হয়েছে। কিন্তু আমি মনে করি এইখানটায় সব থেকে বড় ব্যাপার ডেভিড মিলার, যা নীতিশ রানা আউট হলো, ডেভিড মিলার যে 0 রানে আউট হয়ে গেছে, এইখানটায় আরো বড় মানে বড় প্রবলেম হয়ে গেছে ওই জায়গাটা। যদি এই ম্যাচটা জিততে হতো, ডেভিড ওয়ার্নারের মতো বা সামির রিজমির মতো প্লেয়ারকে একদম এক্সেপশনাল ব্যাটিং করতে হতো ভাই এই জায়গায়। 200-250 নিচে স্ট্রাইক রেট রাখলে চলতোই না, যেটা ক্লাসিন এসে করেছে, তাই তো? এটা মানবি কি? অবশ্যই ডেভিড মিলারের চলার প্রয়োজন ছিল, ওরা দুজন স্টার্ট দিলেও এটা ভাই পুরোপুরি এটা নিয়ে তো বেশি কিছু বলার নেই, কারণ হচ্ছে আমরা দেখেছি এসআরএইচ এর বোলিং নিয়ে বলার আছে, ডিসির ব্যাটিং নিয়ে সেরকম কিছু বলার নেই। এসআরএইচ এর বোলিং নিয়ে বলার আছে, দেখ তুই সাকিব হোসেন কেএল রাহুলের উইকেট পাচ্ছে, ঠিক আছে, বরুণ আরন যে কোচ, ওদের বোলিং কোচ, তার কিন্তু পুরোপুরি ক্রেডিট দিতে হবে যে নতুন নতুন বোলারগুলোকে এনে খাই। দেখ ওদের ডাগ আউটের মধ্যে কে হর্ষল প্যাটেল বসে থাকে, উনাটকাট বসে থাকে, ঠিক আছে, তারপরে জিশান আনসারি যে গত বছর প্রমিনেন্ট লেগ স্পিনার ছিল ওদের, সে বসে আছে। তাকে ছেড়েও যে 3খানা নতুন বোলার প্লাস হচ্ছে তোর একজন বিদেশি যে হচ্ছে তো ঈশান মালিঙ্গা, এদেরকে নিয়ে কিন্তু আজকে হর্ষল প্যাটেলকে নামিয়েছে, আমি মানছি সেটা, কিন্তু ও কিন্তু খেলে না, অনেকদিন পরে নামলো। তো এদেরকে নিয়েও কিন্তু এই জায়গাটায় এসআরএইচ করে দেখাচ্ছে, এই জিনিসগুলোই শেখার আছে। তো বললাম যে এক ধাপ আগিয়ে কিন্তু ভাবতে হবে, এটা 2026, ঠিক আছে, এর পুরো ট্র্যাডিশনাল চেঞ্জ হয়ে গেছে। ঈশান মালিঙ্গা এই বছর কিন্তু মানে এসআরএইচ এর জন্য মানে বরদান হয়ে এসেছে, যেটাকে বলতে হবে। 4 উইকেট নিয়ে গেছে এই ম্যাচেও, প্লাস হার্স দুবে ওকেও চান্স দিচ্ছে কন্টিনিউ। হার্স দুবে এসে 3 উইকেট নিয়ে গেছে, লাস্ট ওভারে নিয়েছে যদিও বা, কিন্তু সাকিব হোসেনের কেএল রাহুলের উইকেটটা আমি মনে করি ইম্পর্টেন্ট উইকেট, আর ঈশান মালিঙ্গার ডেভিড মিলারের উইকেট। আবার তার মধ্যে আবার ইমপ্যাক্ট হিসেবে আসলো তো মধুশঙ্কা আসলো। মধুশঙ্কা কিন্তু শ্রীলঙ্কার একটা খুব সুন্দর পাওয়ার প্লে বোলার। ও এসে যেমন দেখ শ্রীলঙ্কা টু শ্রীলঙ্কা, ও এসে মাত্র প্রথম নিশাঙ্কায় চেনে, যেহেতু এইগুলো ফায়দা পাবেই ভাই, হয় এ পাবে নালে এ পাবে, একটা না একটা কিছু এক্সট্রিম হবে মধ্যে কথা, একই দেশের প্লেয়ার। আমরা যেখানে মানে দুর্বল ভাবছিলাম এসআরএইচ এর বোলিং, এই ম্যাচ বা তার আগের ম্যাচ থেকে শুরু হয়েছে কিন্তু, ঠিক আছে, বোলিং স্ট্রং, একটা প্যাক্ট বানিয়েছে ওরা একটা প্যাক্ট বানিয়েছে যে আমরা এদের কনফিডেন্স দিয়েছি যে নতুন বোলার তো কি হয়েছে, যাও কি হবে, এক্সপেরিয়েন্স থাকতে পারে, হর্ষল প্যাটেলের 100 ম্যাচের এক্সপেরিয়েন্স থাকতে পারে, আমি এখানে যাকে খেলাবো যে আমাকে রেজাল্ট এনে দেবে। আরে ভাই নয় এক্সপোজ হবে আর নয় ও সেখানে কিছু নাম করবে, ঠিক আছে, ওইটাই ব্যাপার। তো এখানে কনফিডেন্স দিচ্ছে এসআরএইচ, কিন্তু এর জন্য আগে যাচ্ছে। আমি মনে করি এসআরএইচ যা এখন মানে সিচুয়েশনের মধ্যে রয়েছে, ওরা যে কনফিডেন্সটা পাবে, আমি মনে করি এখান থেকে যা খুশি হয়ে যেতে পারে, ওরা প্লে অফে যাওয়ার কিন্তু দাবিদার হয়ে গেল, যেটা আমরা প্রথম থেকে রাখিনি। পরপর 3টে ম্যাচ জিতলো, যেটা আমরা প্রথম থেকে রাখিনি। মেন হচ্ছে হোম ডমিনেশন, 7টা ম্যাচ, তার মধ্যে 3টে ম্যাচ কিন্তু জিতে বসে রইল। তো আমি মনে করি এখানটায় একটা ভালো প্লে অফের দাবিদার, কিন্তু প্লে অফের ভিডিও আমরা আশা করছি নিয়ে আসবো, 7টা-8টা করে ম্যাচ হোক, তারপরে একটা ভিডিও নিয়ে আসবো যে আমাদের মতে কারা প্লে অফের দাবিদার, মানে কেউ স্ট্রং কোন 4জন হতে চলেছে। তো এই ম্যাচটা হলোই নেক্সট ম্যাচ, আজকের দিনের ম্যাচ হতে চলেছে রাজস্থান রয়্যালস ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস। মানে দুটোই হেরে গেছে। লখনৌ সুপার জায়ান্টস পুরোপুরি বরবাদ টিম একদম, মানে ওর টিমের মধ্যে আর কিচ্ছু বাকি নেই, কোনো কনফিডেন্স নেই প্লেয়ারদের মধ্যে। ঋষভ পান্ত ফর্মে নেই, তারপরে নিকোলাস পুরান, মার্করাম, কেউ না মিচেল মার্শ, যাদের নিয়ে মেন ভরসা ছিল, আর তো কোনো ব্যাটসম্যানই নেই। আব্দুল সামাদ জেতাবে, এরা জেতাবে ম্যাচ। আচ্ছা আমার তো ভয় লাগছে, কাকুনা এসে ডেকে আবার বলে ঋষভ পান্তকে, মানে একবার যদি বলে, একবার পরের বছর ঋষভ পান্ত ছাড়ছে, কলকাতায় ডেকে নেবো আমরা। যাই হোক, আর অন্য যে টিমটা আছে রাজস্থান রয়্যালস, কিন্তু
একটা বড় স্কার নিয়ে আসছে, কলকাতা নাইট রাইডার্স এর কাছে হেরে আসছে, কেকেআর এর সঙ্গে হেরে আসছে ম্যাচ, ঠিক আছে? এটা কিন্তু একটা বড় অপমানের বিষয়। বাকি 9টা টিম, বাকি 8টা টিম একদিকে, আর একদিকে কিন্তু রাজস্থান রয়্যালসের উপরে হাসছে সবাই যে রাজস্থানের সাথে জিতলো, খাতা খুললো। যে টিমটা এই বছর ভালো খেলছে, সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট টিমের মধ্যে একটা। তো যাই হোক, এখান থেকে মনে হয় রিভাইভ করে ফেলবে, ঠিক আছে? এখানে ওদের টিমের ভালো রয়েছে। সন্দীপ শর্মাকে আগের দিন খেলায়নি, এই জিনিসটা আমি জানি না কেন, হয়তো চোটের ব্যাপারই হতে পারে কোনো। সন্দীপ শর্মাকে খেলায়নি, সন্দীপ শর্মাকে টিমে আনো ভাই, ও ম্যাচ উইনার প্লেয়ার ভাই। লাস্ট ওভার যে বল করে ধোনির সামনে, ঠিক আছে, ম্যাচ জিতিয়ে দিতে পারে, ওই সব প্লেয়ারকে না খেলালে আর কাদের খেলাবে? দেখ এইসব টিম কি বলতো, একটা দুটো এক্সপোজ হতে পারে, ঠিক আছে, তারপর কিন্তু স্ট্রং কামব্যাক করবে, ঠিক আছে? আমার কি মনে হয় বলতো, ঋষভ পান্ত অ্যাজ এ ক্যাপ্টেন একদম বেকার আমার মনে হয় জিনিসটা। আমার মনে হয় তার মধ্যে সেই জোশটা নেই, ক্যাপ্টেন্সি ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? আর অন্যদিকে দেখতে গেলে বৈভব সূর্যবংশী আর যশস্বী জয়সওয়াল দুটো লেফট হ্যান্ডার এবং ইন্ডিয়া টিমের জন্য প্রমিনেন্ট দাবেদার একদম ওপেনারের জন্য তারা আসছে। আবার এই রাজস্থানের ভাই ওপেনিং খেলা দেখতে আমার হেভি লাগে। ওদের আছেই এই তিনজনই, জিতেশ শর্মা, ধ্রুব জুরেল আর হচ্ছে তোর জয়সওয়াল আর সূর্যবংশী, এই তিনজন রয়েছে। এই তিনজন না খেললে কিন্তু ওরা এই বছর সেরকম পারছে না। যদি লখনৌ এই জিনিসটা টার্গেট, লখনৌর বোলিং ভালো, এই জিনিসটা শামি আছে, শামির যে প্রথম 2-3 ওভার করবে ওর মধ্যে যদি ওইটা একটা ইন্টারেস্টিং হতে চলে, শামি ভার্সেস মোহাম্মদ শামি ভার্সেস জয়সওয়াল এন্ড বৈভব সূর্যবংশী। আমি এই জিনিসটা একটা ভালো প্লেয়ার, মানে ব্যাটল টু লুক আউট, মানে সবার মধ্যে কিন্তু 6-4 মেরেছে, সেটা মিচেল স্টার্কি হোক, সেটা বুমরাই হোক, শামিকে কি করবে, শামিকে কি করবে, এই জিনিসটা কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট দেখার মতো বিষয়। এটা কিন্তু দারুণ একটা এক্সাইটিং। তো দেখা যাক কি হয় না হয়। রাজস্থান, আমাদের মতে মনে হচ্ছে রাজস্থান জিতে যাবে এই ম্যাচটা। লখনৌর মুশকিল জেতা। তো আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয়। এই ভিডিও ভালো লাগে থাকলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশনটা দাবি দেবেন। এবং আমাদের যারা ভিডিও দেখে যাচ্ছেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন, একবার আমাদের 90% এর উপরে কিন্তু লোকজন সাবস্ক্রাইব করা নেই, একবার এটা এই আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যান। এভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটা খেলার রিভিউ, প্রিভিউ সবকিছু অ্যানালাইসিস নিয়ে আসি। তো আজকের মতো এটুকু রাখছি, গুড বাই।